বিজেপিকে ভোট দিয়েছিলেন। এ রাজ্যের ৪৫% মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তার মধ্যে ৮১%ই হিন্দু ভোট। কিন্তু এবার যে সুবিধা, সেই সুবিধা আপনি পেতে চলেছেন, কারণ আমরা যারা চেয়েছিলাম এই সরকারটা বদলে যাক, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের আশা পূরণ হতে চলেছে, তাদের স্বপ্ন পূরণ হতে চেয়েছে। কারণ সকলেই চেয়েছিলেন রাজ্যটার উন্নতি হোক, মানুষের মধ্যে থেকে ভয় কাটুক, শিল্পপতি বিনিয়োগকারীদের মধ্যে থেকে ভয় কাটুক, দুর্নীতির বিচার হোক, দুর্নীতিমুক্ত প্রশাসন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাক। এগুলোই তো চাওয়া ছিল মূলত। এরপরেও আরও অনেক ছোট ছোট চাওয়া আছে, সেগুলো মিটছে। বিজেপি যেগুলো কথা দিয়েছিল সেগুলো ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কিন্তু আমি আজকে আপনাদের এমন কিছু ছোট ছোট খবর দেব যেগুলো খুব বড় করে ঘোষণা করা হয়নি, কিন্তু ভেতরে ভেতরে শুরু হয়ে গিয়েছে, তার ফল আমরা পেতে শুরু করেছি। একেবারে প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে খুব তাড়াতাড়ি আমরা এর থেকে লাভবান হব। এই নিয়ে আমি আজকে আপনাদের বোঝাবো কিভাবে সত্যি আমাদের সুদিন আসতে চলেছে। সেই সব কথা শুরু করার আগে একবার মনে করিয়ে দিই, অনেক অনেক সাবস্ক্রাইব করুন। যত বেশি সাবস্ক্রাইব, তত বেশি আমাদের কথা অনেক মানুষের কাছে পৌঁছবে। আসুন আমরা এই পিনাক্কি বলছে পরিবারকে আরও শক্তিশালী করে তুলি, শুধু ভিডিও দেখে নয়, সঙ্গে সাবস্ক্রাইব করে। এখন কিভাবে প্রশাসন মানে শুভেন্দু অধিকারী সরকার এবং দল বিজেপি আলাদা আলাদাভাবে, কারণ ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে বিজেপি সরকার পরিচালনা করবে না, বিজেপির আদর্শ ও নীতি সরকারকে এগিয়ে নিয়ে যাবে। সেই পথে কিভাবে স্বপ্ন পূরণের পথে পশ্চিমবঙ্গের হাঁটা শুরু হয়ে গিয়েছে তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, এই রাজ্যে এবছর যে ভোটের ফল, তার নাম আমি দিয়েছি দর্পচূর্ণ পালা। ধরাকে যারা সরা জ্ঞান করেছিলেন, তারা আজ মানুষের ভোটে, মানুষের দ্বারা নির্বাসিত। মানুষ ভয়মুক্ত একটা পরিবেশ চেয়েছিলেন, সেটা পেয়েছেন। সকলে খোলা মনে কথা বলতে পারছেন, কিন্তু এটা খুব বেশি দিন চলবে না। এইভাবে এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে, সোজা কথা সোজা বলা। তখন আর আলাদা করে মনে হবে না যে আমরা ভয়মুক্ত পরিবেশে আছি। কিন্তু কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারবো। সন্ত্রাসমুক্ত বাংলা আমরা চেয়েছিলাম, অনেক দিন পরে আমরা দেখলাম ভোটের পরে এরকম সন্ত্রাসহীন, প্রায় সন্ত্রাসহীন বাংলা আমরা দেখিনি। আর তাতেই গোটা দেশ জুড়ে বাংলার প্রতি প্রত্যাশা বেড়েছে, বাংলার উপরে ভরসা বেড়েছে। আপনাদের কিভাবে হাতে হাতে ফল মিলেছে সেটা দেখানোর জন্য, মানে সেটা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটা বিজ্ঞাপন দেখাই। নতুন সরকার শপথ নেওয়ার একদিন পরেই এই বিজ্ঞাপনটাই পুরো পাতার একটি বিজ্ঞাপন খবরের কাগজে ছাপা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্যাম মেটালিক্স এই বিজ্ঞাপনটা দিয়েছে, একটি ইস্পাত নির্মাণকারী সংস্থা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। এই বিজ্ঞাপনটায় লেখা হয়েছে টুয়ার্ডস সোনার বাংলা। এটা ঠিক আছে, বিজ্ঞাপনে একটা ভালো ক্যাপশন থাকে। তার তলায় লেখা হচ্ছে কমিটেড টু দ্য ভিশন অফ এ স্ট্রঙ্গার, প্রোগ্রেসিভ অ্যান্ড সেলফ রিলিয়েন্ট বেঙ্গল। এই যে বার্তাটা, এই বার্তাটা আমরা অতীতে বহু বছর দেখিনি শিল্পমহলের থেকে। হতে পারে একটা শিল্প সংস্থা, নতুন সরকার এসছে, তাকে শুভেচ্ছা জানিয়ে একটু তার পথ প্রশস্ত করতে চাইবে, এটা হতে পারে, কিন্তু তা নয়। তার কারণ সরকার গঠনের দ্বিতীয় দিনেই স্যাম মেটালিক্স তাদের অনেক পুরনো একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। তারা জানিয়েছে যে পশ্চিমবঙ্গের যে
উন্নয়ন এবং পরিবর্তন, মানে উন্নয়নগত যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাক্ষী হতে স্যাম মেটালিক্স ইতিমধ্যেই 25,000 মানুষের কর্মসংস্থান হয় এমন কারখানা রয়েছে। খুব তাড়াতাড়ি তারা এমন বিনিয়োগ করতে চলেছে এই রাজ্যে যাতে 50,000 জনের কর্মসংস্থান হয়। এটাই তো আমরা চেয়েছিলাম। আমাদের অহংকারটা তো এরকম করেই হোক যে যে কোনো শিল্পপতি যেচে পড়ে বিজ্ঞাপন দিয়ে বলবে আমি বাংলায় আসতে চাই। আমি বারংবার বলেছি এবং আপনারা জানেন সেটা, এটা আমি আপনাদের বলেছি এমনটা নয়, যে একটা রাজ্যের সুদিন তবেই সম্ভব যদি সেই রাজ্যে এমন শিল্প থাকে যে শিল্প উৎপাদন করে। উৎপাদন শিল্প পরিষেবা শিল্পের থেকে বেশি জরুরি। এই উৎপাদন শিল্প একটা সময় এই রাজ্যে ছিল, আপনারা জানেন কত কলকারখানা ছিল, এখানেই তো ডানলপ ছিল, জেসফ ছিল, হিন্দ মোটরস ছিল, বন্ধ হয়ে গিয়েছে। অনেক জুট মিল বন্ধ হয়ে গিয়েছে, পেপার মিল বন্ধ হয়ে গিয়েছে, যেগুলো আছে সেগুলো খুব কষ্টে সৃষ্টে চলছে। কেন? আমি আপনাদের বলছি এই কেনর জবাব দেওয়ার আগে যে আগামী 6 মাসের মধ্যে আপনারা লিখে রাখুন, আগামী 6 মাসের মধ্যে আমরা সবাই বুঝতে পারবো কিভাবে আমাদের রাজ্য বড়, মাঝারি, ছোট, ক্ষুদ্র সব রকম শিল্পের গন্তব্য হয়ে উঠেছে। মাত্র 6 মাসের মধ্যে বুঝতে পারবো। গত এপ্রিল মাসের গোড়ায় বেশ কয়েকটা দিনের জন্য আমি আহমেদাবাদে ছিলাম, গুজরাতে। তো সেখানে একটি সন্ধ্যায় আমি সেখানকার যারা বাঙালি ব্যবসায়ী রয়েছে, বড় ব্যবসায়ী তাদের একটি গোষ্ঠী রয়েছে, সেখানে গিয়েছিলাম এক বন্ধুর সঙ্গে। সেখানে যে আলোচনা শুনেছি, এবং তাদের মধ্যে অনেকে একেবারে গুজরাতি রয়েছে, মানে যারা গুজরাতি ভাষায় কথা বলেন, সেখানেই তাদের জন্ম, কিন্তু তারাও পশ্চিমবঙ্গের ভোটের ফল কি হয় তার দিকে তাকিয়েছিলেন। আর সেটা জানার জন্যই আমার গুরুত্ব ছিল তাদের কাছে, অন্য কোনো কারণে নয়। তারা বারংবার জিজ্ঞাসা করছিলেন এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না, পশ্চিমবঙ্গে তো পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, তবু পর্যটন কেন ভালো নয়। তো আমি তাদেরকে বলেছিলাম দেখুন আমাদের সব আছে, কিন্তু দীর্ঘদিন স্বাধীনতার পর থেকেই এই রাজ্যে পরিকল্পনার অভাব ছিল। এবার এই পরিকল্পনাটা দরকার, সেটা যদি সরকার বদল হয় তাহলে সম্ভব। যেহেতু আমি দীর্ঘদিন ধরেই বিশ্বাস করছিলাম, কারণ আমি শুধু অঙ্ক কষে মাথা দিয়ে নয়, হৃদয় দিয়েও এই রাজ্যের ভোটের ফল কেমন হতে পারে তার বিবেচনা করছিলাম, তাই আমি খুব আশাবাদী ছিলাম সরকার বদলে যাবে। তো সেটাও তারা জানতে চাইছিলেন যে কেন বদলাবে। তো আমি বারবার বলেছি এই রাজ্যে মায়েদের কান্না, তাদের সন্তানকে কাছে না পাওয়া, তারা হাতে কত টাকা পেলেন, কি খেলেন, কি পড়লেন থেকেও বেশি চিন্তা এটা। বাবার চিন্তা ছেলেটা একটা ভালো চাকরি পাবে তো, সরকারি চাকরিগুলো মেধাবী ছেলেরা না পেয়ে বিক্রি হয়ে যাবে না তো, এই ভয়গুলো কাজ করছিল। আর তার জন্যই দর্পচূর্ণ পালা হয়েছে। যারা অহংকার করেছেন, যারা খালি ভয় দেখিয়েছেন ভোট চাইবার সময়ও, ভোট চাইতে গিয়ে বলছেন ভোট দেবেন, তা না হলে 4 মের পরে কি হবে দেখে নেবেন, তাদেরকে মানুষ ভোট দেয়নি। সেই সময় যাদের সাথে কথা হয়েছিল আহমেদাবাদে, তাদের মধ্যেই একজনের সাথে সম্প্রতি আবার কথা হলো। তিনি বললেন তার জানা কমপক্ষে 50টি বিনিয়োগকারী সংস্থা তৈরি হয়ে রয়েছে, তারা যে কোনো মুহূর্তে সুযোগ পেলেই, এই সরকার আহ্বান জানালেই তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ নিয়ে আসবেন, বিনিয়োগ করবেন। কেন? তার কারণটা হচ্ছে সকলেই বুঝতে পেরেছেন সন্ত্রাসমুক্ত ভোট পরবর্তী পরিবেশ থেকে যে এই রাজ্যে এবার স্থিতিশীলতা আসতে চলেছে। যে কেউ ব্যবসা করতে চাইলে, কোনো কিছু করতে চাইলে তারা সবার আগে চান একটা শান্ত পরিবেশ, একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা। সেটা যে এসে যাচ্ছে এটা তারা বুঝে গেছেন। কারণ বিজেপির জয়টা এতটা বড় জয় হয়েছে যে খুব সহজে সেই সরকার, খুব সহজে কেন, কোনোভাবেই সেই সরকারকে টলমল করা যাবে না। এই ব্যবসায়ীদের স্বার্থ কি? এই ব্যবসায়ীদের প্রধান স্বার্থ কিন্তু
তাদের তো ব্যবসায়ী সংস্থা লাভ করতে চাইবেনি, কিন্তু তাদের সাথে কথা বলে যেটা বুঝেছি, তাদের প্রধান স্বার্থ বিকশিত ভারতের সঙ্গে বাংলাও বিকশিত হোক। এই যে শিল্পপতিরা, তারা সকলে ইতিহাস পড়েছেন, তারা জানেন ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার কি গুরুত্ব ছিল, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি সম্পর্কে তারা জানেন। অনেকের আত্মীয়তার সূত্রে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ আছে, এবং পশ্চিমবঙ্গে যে শিল্পের অনুকূল অনেক কিছু আছে, শুধু পরিবেশ আর পরিকল্পনাটা ছিল না, সেটাও তারা আক্ষেপ করতেন। এবং আমি আপনাদের বলছি যে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করবে। আগামী 1-2 বছর আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে রাজ্যে কর্মসংস্থানের কোনো অভাব হবে না, হবে না, হবে না। আমি বলছি আপনাদের, তার কারণটা আপনাদের তো আমি একটা কোম্পানির বিজ্ঞাপন দেখালাম, কিন্তু পশ্চিমবঙ্গের এই যে স্থিতিশীল পরিবেশ, সিন্ডিকেট রাজ শেষ হয়ে গেল, এর ফলে যে সরকারটা এলো, সেই সরকারটা নিশ্চিতভাবেই কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। একজন শিল্পপতি এটা চান যে তাদের কাজ তো শুধু বড় শিল্পপতির ক্ষেত্রে যে শুধু পশ্চিমবঙ্গ নয়, তাদের তো গোটা ভারত নিয়ে কাজ করতে হয়। তাই কেন্দ্রের নীতি রাজ্যের নীতি এক না হলে ব্যবসা চালানো খুব কঠিন হয়। গোটা দেশেই তো তাদের নেটওয়ার্ক ছড়ানো থাকে। তাই দেখবেন এক্সে ওয়ার্কার এক কোম্পানি পশ্চিমবঙ্গে আসবে, যারা চলে গিয়েছিল তারাও ফিরে আসবে। আগের সরকারের আমলে এই রাজ্যে বড় শিল্প না আসার প্রধান কারণটা ছিল শিল্পনীতির অভাব। এই রাজ্যের নির্দিষ্ট কোনো শিল্পনীতি ছিল না বহুকাল। মূলত কৃষক নির্ভর, কৃষি জমি নির্ভর আন্দোলন করেই সিপিএম এর উত্থান। তাই সিপিএম জমানায় নতুন করে কারখানা স্থাপন করতে গেলে যে জমি অধিগ্রহণ করতে হবে, তাতে সিপিএম ভয় পেত, কোনো কালেই করেনি। শেষ বেলায় এসে বুদ্ধদেব ভট্টাচার্যের সদিচ্ছা ছিল, তিনি বুঝেছিলেন যে বড় শিল্প দরকার, ভারী শিল্প দরকার। তিনি টাটাকে আনতে চেয়েছিলেন, কিন্তু ঘেটে ফেলেছিলেন। এই ঘেটে ফেলার জন্য শুধু যদি তখন বিরোধী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে দায়ী করা হয়, তাহলে না পুরোটা বলা হবে না। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ সরকারটা বাম আমলে একটা বড় সময় ধরে চালিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। রাজনৈতিক হস্তক্ষেপ প্রশাসনকে ঠিকমতো কাজ করতে দেয়নি। অথচ সেই সরকারের আমলেই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন সুব্রত গুপ্ত, তার নেতৃত্বে নিউ টাউন, রাজারহাট, এখানে যে জমি অধিগ্রহণ হয়েছিল, তিনি তখন উত্তর 24 পরগনায় ছিলেন দায়িত্বে, তাতে কোনো বাধা বিপত্তি হয়নি। কিন্তু এমভি রাওয়ের নেতৃত্বে যখন সিঙ্গুরে জমি অধিগ্রহণ করতে যাওয়া হয়, তখন প্রশাসনিক হস্তক্ষেপে অনেক ভুল ছিল। আর তারপরে এই যে সিঙ্গুর আন্দোলন থেকে যে দলটার উত্থান হলো, সেই তৃণমূল ঠিক করে ফেললো যে কোনোদিনও জমিতে হাত দেব না। গত 15 বছর ধরে কোনো জমি অধিগ্রহণ ঠিকমতো করাই হলো না। তার জন্য রেলের প্রকল্প আটকে আছে, অনেক শিল্প সংস্থা মুখ ফিরিয়ে নিয়েছে। বছর বছর বড় বড় করে শিল্প সম্মেলন করা হতো, সেখানে সবাই কথা দিতেন, মুখ মিষ্টি করা কথা, কিন্তু কেউ কথা রাখতেন না, কারণ কথা রাখতে গেলে জমি দরকার, জমি ছিল না। আমাদের রাজ্যে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে একলপ্তে অনেকটা জমি পাওয়া। শিল্প যদি করতে হয়, এটা কারখানা শুধু করলে হয় না। পুরনো কারখানাগুলো আপনারা দেখে আসবেন, হিন্দ মোটরে কারখানার যে অংশটা, তার থেকে অনেক বাড়তি অংশ দরকার, যেখানে যারা কাজ করবেন তাদের থাকার জায়গা, তাদের বিনোদনের জায়গা, আরও অনেক কিছু বানাতে হয়। তার ভেতরে একটা ক্যাম্পাস তৈরি করতে হয়। এরপরে অনুসারী শিল্প আসে, অনুসারী শিল্পের জন্য জায়গা লাগে। কিন্তু একলপ্তে বড় জমি পাওয়ার সুযোগটা এই রাজ্যে কম ছিল। আমাদের সঠতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক করেছিল যে জমি অধিগ্রহণের ব্যাপারে রাজ্য সরকার কোনো হস্তক্ষেপ করবে না। যিনি ব্যবসা করতে আসবেন, যিনি শিল্প করতে আসবেন, সরাসরি তিনি জমি কিনে নেবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে, একজন ব্যবসায়ী তিনি
টাকা বিনিয়োগ করবেন, কর বিনিয়োগ করবেন, তিনি উৎপাদন করবেন, বিক্রি করবেন, ব্যবসা করবেন, এটা তার কাজ। জমি অধিগ্রহণ করা তার কাজ নয়। তিনি এই বাড়ি বাড়ি গিয়ে তোমার জমি দেবে গো, তোমার জমি দেবে গো, এটা করতে পারেন না। এরপরে ছিল তৃণমূলের সিন্ডিকেটের ভয়। একটা জায়গায় জমি নিতে গেলে তার আগে আমার ভাগের টাকা দাও। এই যে নীতি, এই নীতি আমাদের রাজ্যকে পিছিয়ে দিয়েছে। তাই এখন আমাদের রাজ্যে যেটা বড় কাজ, সেটা হচ্ছে শিল্প নীতিতে বদল আনতে হবে, আনতেই হবে। ভারী শিল্প না আনলে রাজ্যের উন্নতি হবে না। ভারী শিল্প এলে তার পিছনে পিছনে অনুসারী ছোট মাঝারি শিল্প আসে, সেগুলো থেকেই ক্ষুদ্র শিল্পেরও উন্নয়ন হয়। সম্প্রতি বণিক সভার একটি বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে তিনি বলেছেন এখন রাজ্যের লগ্নি টানাটাই হচ্ছে বিজেপি সরকারের মূল লক্ষ্য হবে। তার জন্য দলের নীতিই হবে যে এই জমি অধিগ্রহণের কোনো ঊর্ধ্ব সীমা থাকবে না, যে তুমি এতটাই জমি নিতে পারবে, তোমার যেটুকু প্রয়োজন সেটুকু জমি তুমি নিতে পারবে। তাতে কৃষিও বাঁচবে, শিল্পও বাঁচবে। যদি কর্মসংস্থান না হয়, ধরুন একজনের একটা জমি রয়েছে, বাবার সেই জমিতে 5 সন্তান প্রতিদিন কৃষিকাজ করছেন, অথচ সেই কাজটা দুজনে মিলে করা যায়। এই যে 3 জন অতিরিক্ত কাজ করছেন, এনাদের বলা হয় প্রচ্ছন্ন বেকার। এমনি দেখলে মনে হবে তারাও তো কাজ করছেন, কিন্তু তারা আসলে প্রচ্ছন্ন বেকার। এটা অর্থনীতির ভাষায় তাই বলা হয়। জমি অধিগ্রহণের ঊর্ধ্বসীমা যদি উঠে যায়, তাহলে এই জমি অধিগ্রহণের মাধ্যমে যখন শিল্প হবে, তখন একই পরিবারের কেউ করবেন কৃষিকাজ, কেউ করবেন চাকরি। শ্রম বিনিময় করে, মেধা বিনিময় করে তারা অর্থ উপার্জন করবেন। এবার আপনি বলবেন যে জমি চলে গেলে কৃষিকাজ কোথায় হবে? না, আমাদের সব জমিতে সমান চাষ হয় না। জমির ম্যাপ করা দরকার, যেটা আগের সরকার বারংবার আমাদের বলেছে, আসলে ঠকিয়েছে। এই রাজ্যে জমির কোনো ম্যাপ তৈরি হয়নি। শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন, যদি কোনো রাজ্যে সঠিক জমি নীতি না থাকে তাহলে তো শিল্পায়ন সম্ভব নয়। আগের সরকারের আমলে যেটা ছিল না, সেটা ফিরিয়ে আনতে হবে, তবেই লোক নিয়ে আসবে। আর সেই প্রসঙ্গেই তিনি বলেছেন যে শিল্পের জন্য জমি অধিগ্রহণের ঊর্ধ্বসীমা থাকলে তা বিনিয়োগের পথে বাধা তৈরি করে। নতুন সরকার বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছে, ওই সীমা সরিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? এই যে ঘোষণাটা, এই ঘোষণাটা তো আজকের যুগে মুহূর্তের মধ্যে শিল্পপতিদের কানে, বিনিয়োগকারীদের কানে পৌঁছে গিয়েছে। তাদের ভরসা পশ্চিমবঙ্গের ওপরে আরও বাড়ছে। আমরা যদি পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোকে দেখি, তারা তো এই নীতি নিয়েই শিল্পে পুঁজি টানতে সফল হয়েছে। যারা ব্যর্থ তাদের দিকে আমরা তাকিয়ে থাকবো নাকি? আমাদের রাজ্যে যে মোট কৃষি জমি, তার 82% ছোট প্রান্তিক কৃষকদের হাতে। সেখানে জমি অধিগ্রহণের যে কাজ, সেটা সরকারের হস্তক্ষেপ না থাকলে সম্ভব নয়। কারণ শিল্পপতিরা কৃষকদের ঠকাতে পারেন। কৃষকদের ন্যায্য মূল্য দিয়ে জমি নিতে হবে, কিন্তু বাম এবং তৃণমূল সরকার সেটা করেইনি। আমি বলেছি, বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন, সদিচ্ছা ছিল, কিন্তু পদ্ধতিগত অনেক ত্রুটি ছিল। আর ইনি তো খালি বড় বড় কথা শুনেছেন, বড় বড় কথা। বলুন তো, শিল্পপতিরা এই জমি আদায়ের ঝক্কি কেন নিতে যাবেন? আমি বলছিলাম না যে বণিক সভায় গিয়ে শ্রমিক ভট্টাচার্যের বার্তা, তিনি বলেছেন আমাদের লক্ষ্য বাংলাকে ফের শিল্পায়নের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসা, আর তার জন্য বড় শিল্প আনতেই হবে, এটা ছাড়া আর কোনো ভবিষ্যৎ নেই। এই যে ভবিষ্যৎ নেই বললেন, তাতেই ভবিষ্যৎ আছের কথাটা পৌঁছে গেল শিল্পপতিদের কাছে। কারণ রাজ্যের শাসক দল চাইছে এখানে বড় শিল্প আসুক। সরকার সেরকম নীতি
প্রণয়ন করবে, এটাও তিনি কথা দিয়েছেন। একই সঙ্গে শিল্পপতিদের উদ্দেশ্যে একটা বড় বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। বলেছেন, আপনারা নতুন সরকারের আমলে নির্ভয়ে রাজ্যে লগ্নি করুন, কাউকে কোনো টাকা দিতে হবে না, আমরা গোটা বাংলায় ভয়মুক্ত পরিবেশ তৈরি করব। আপনাদের মনে থাকবে, উইপ্রো যখন এখানে নতুন কারখানা করবে বলে জমির সব কথাবার্তা বলছে, সে সময় একটা উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তখনও তিনি সততার প্রতীক, তিনি গিয়ে শওকত মোল্লার উদ্দেশ্যে বলেছিলেন যে এখানে এরা যাবে, তোমাদের একটু ঝামেলা টামেলা করো না। মানে আলাদা করে মুখ্যমন্ত্রীকে বলে দিতে হতো। তার মানে তিনি না বললে কি কি হতো একবার ভাবুন। আপনাদের একটা কথা মনে করাই, গ্রেট ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি কোন নৌকোয় পা রাখবেন আজ পর্যন্ত ঠিক করতে পারেননি, কিন্তু ওনার পাটা কিন্তু বাংলার নৌকোয় নেই। 2023 সেপ্টেম্বর তিনি ওই ইয়েতে গিয়েছিলেন, কোথায় যেন, স্পেনে, মাদ্রিদে দিদি আর দাদা দুজনে মিলে ওই মর্নিং ওয়াক করলেন, অনেক কিছু ছবি টবি তুললেন। তারপরে সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনে দাঁড়িয়ে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গে তিনি 3 থেকে 3.5 কোটি টাকার লগ্নি করে একটা ইস্পাত কারখানা তৈরি করবেন। এই বাতেলাটা উনি মাদ্রিদ শহরে দাঁড়িয়ে করলেন। 3 বছর পরেও তার বিনিয়োগ মহাশূন্য থেকে সিপিএম তবু একটা আসন পেয়েছে। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই বাতেলার পর 3 বছর কেটে গেলেও কোথায় হবে সেই শিল্পটা কেউ জানে না। তবে এটা ঠিক যে ওই যে ঘোষণা করে ওই স্পেন সফরে মুখ্যমন্ত্রী কোনো কিছু আনতে পারেননি, সরকারি টাকায় খালি ভ্রমণটা হয়েছে, মুখ্যমন্ত্রীর মুখ বাঁচিয়েছিলেন। এই যে তেল, এই তেলের বিনিময়ে তিনি কিন্তু অনেক কিছু আদায় করে নিচ্ছেন। কথা দিচ্ছি, আমি কোনো না কোনো দিন, খুব তাড়াতাড়িই হয়তো, সৌরভের সেই সব কাণ্ড সামনে আনব, কিভাবে রাজ্যবাসীকে তিনি ঠকিয়েছেন স্পেনে দাঁড়িয়ে ঢপ মেরে। শ্রমিক ভট্টাচার্য ওই বণিক সভার অনুষ্ঠানটায় গিয়ে বলেছেন, এক ভদ্রলোককে চিনতাম, আমরা জানতাম তিনি স্টেপ আউট করে ওভার বাউন্ডারি মারতে পারেন, তাতে তিনি দক্ষ ছিলেন, কিন্তু হঠাৎ দেখলাম তিনি বাউন্ডারির বাইরে থেকে বল ছুটছেন পপিং ক্রিজের দিকে। স্পেন থেকে ঘোষণা করা হচ্ছে বাংলার শিল্প হবে, অথচ তার কোনো হদিশ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। বাংলায় বিনিয়োগ করতে গেলে স্পেনে গিয়ে কেন ঘোষণা করতে হবে? ইডেন গার্ডেন্সের ওই ওপরটায় দাঁড়িয়ে তো ঘোষণা করতে পারতেন, তাহলে মানুষের বিশ্বাস হতো, ভরসা হতো। তবুও কিন্তু বাঙালি, যাকে মহারাজ বলে, দাদা বলে, তার উপর একটু ভরসা করেছিল, কিন্তু তিনি সেই ভরসা রাখেননি। আসলে আইনের শাসন কায়েম না হলে কোনোদিনও সম্ভব নয়। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, শাসক দলের রাজ্য সভাপতি এবং প্রশাসনিক প্রধান দুজনেই কথা দিয়েছেন যে তোলাবাজি থাকবে না, কোনো রকম সিন্ডিকেট চলবে না, কোনো দাদাগিরি হবে না, এবং শিল্পপতিদের স্পষ্ট করে বলা হয়েছে আপনারা কাউকে টাকা দেবেন না। সঠতার প্রতীক আর তার ভাইপো যে কাজগুলো নামে বেনামে করতেন। এবার দ্বিতীয় ভালো খবরটা দিই আপনাদের। কেন্দ্রের ঘরানাতেই 100 দিনের লক্ষ্যমাত্রা ধার্য করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। আগামী 100 দিনে কি কি কাজ হবে, তার মধ্যে যেমন বকেয়া দিয়ে দেওয়া হবে, 7ম বেতন কমিশন হবে, মেয়েদের জন্য যে অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের সেটা চালু হবে, বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের ভ্রমণ নিশ্চিত হবে, এগুলো তো হবে। এছাড়াও প্রশাসনিক কাজ কি কি হবে, কিভাবে শিল্প আসবে। 100 দিন মানে 3 মাসের একটু বেশি। আমরা এই মে মাসে কথা বলছি, তার মানে পুজোর আগেই আমরা স্পষ্ট দেখতে পাবো এই রাজ্য সরকার, নতুন সরকার কোন পথে বাংলাকে নিয়ে যাচ্ছে। এই দ্বিতীয় খবরটা খুব ভালো, কারণ মনোজ আগরওয়াল তিনি মুখ্য সচিব হিসেবে যোগ দিয়েই
আধিকারিকদের বার্তা দিয়েছেন প্রশাসনকে স্বচ্ছ, গতিশীল এবং দুর্নীতিমুক্ত করাই নতুন সরকারের লক্ষ্য। নির্বাচন কমিশনের সিইও থাকার সময় যে ভাষায় তিনি বলেছিলেন সেই ভাষায় বলেছেন, আইন বিধি মেনে কাজ না করলে যে কোনো আধিকারিক কোনো অন্যায় করলে, কোনো অন্যায় যদি প্রশ্রয় দেন, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে, তিনি কড়া শাস্তির মুখোমুখি হবেন, এটা প্রথম দিন বলে দিয়েছেন। এইবার তৃতীয় যে কথাটা বলবো সেটা শুনলে আপনারা আশ্চর্য হবেন। 2016 সালের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যে 26,000 চাকরি বাতিল, সেই সময় সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল যারা দাগি তারা যত মাস চাকরি করেছেন সেই চাকরির বেতন সুদ সহ ফেরত দিতে হবে। সেই কাজটা করতে হবে রাজ্য সরকারকে। আজ করব কাল করব করে করেনি, পিসি সরকার করেনি সেই কাজটা। তার কারণ তাদের কাছ থেকে টাকা চাইতে গেলে তারা আঙুল দেখাচ্ছিল, তোমরাই তো টাকা নিয়ে চাকরিটা বিক্রি করেছিলে। শিক্ষা দপ্তর এই রাজ্যে ক্ষমতায় এই যে বদল এসেছে তারপরেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে প্রত্যেককে সুদে আসলে সব টাকা ফেরত দিতে হবে, বেতন যা নিয়েছ সব সুদ সমেত। সিবিআই এর যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 2016 সালের এই এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশের যে দাগি শিক্ষক তার সংখ্যাটা হচ্ছে 1806। গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা দাগি শিক্ষাকর্মী তাদের সংখ্যাটা হচ্ছে 3512। এদের সকলকে, যার কাছ থেকেই তুমি চাকরি কিনে থাকো বাবা, যত টাকা বেতন পেয়েছো এই কবছরে, পুরো বেতন এবং তার যে সুদ সেটা ফেরত দিতে হবে রাজ্য সরকারকে। এটা বড় পদক্ষেপ। কবে থেকে আমরা চেয়ে এসেছি, এটা নিয়ে মামলাও চলছে, রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা, সরকারটা পড়ে গেলেও মামলাটা থাকে। তাই সুপ্রিম কোর্টের সেই নির্দেশ পালন করতে চলেছে নতুন সরকার, বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। আরও একটা বড় খবর দিই আপনাদের, জানেন কাজটা খুব ছোট্ট, একটা 366 মিটারের কাজ। কলকাতা বিমানবন্দর থেকে নিউ গড়িয়ার যে মেট্রোর কাজ, তার 366 মিটারের কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে শুধুমাত্র পিসির খামখেয়ালিপনার জন্য। গোটা দেশের মধ্যে সবার আগে মেট্রো কলকাতায়, প্রথম নদীর নিচ দিয়ে, গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো কলকাতায়, অথচ কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি মেট্রোয় চাপার সুযোগ নেই, কারণ মাঝের একটা ছোট্ট কাজ চিংড়িঘাটার কাছে, সেটা দীর্ঘদিন আটকে রয়েছে। কি বক্তব্য ছিল? বক্তব্য ছিল ওইখানটা খুব যানজট হয়ে যাবে কাজ হলে। আচ্ছা, এই কাজটা হয়ে গেলে কত দিনের যে যানজট সেটা যে চিরতরে শেষ হয়ে যাবে সেটা ভাবেননি। সঠতার প্রতীক। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তাতেও হয়নি কাজ। কে? পুলিশ অনুমতি দিচ্ছিল না। কলকাতা পুলিশ বলছে যে ওইখানে, আচ্ছা ওই কাজটা হলে কলকাতা তো মিটিং মিছিল কত কিছু হয়, কলকাতার প্রাণকেন্দ্রে 21শে জুলাইয়ের সভাও হয়, এবার কি হবে জানি না। তখন তো পুলিশ অন্য রুট দিয়ে গাড়ি ঘুরিয়ে দেয়। তো এবং মেট্রো কর্তৃপক্ষ বলেছে খুব বেশি দিনের কাজ নয়, অল্প সময় পেলে আমরা করে ফেলবো, কয়েকটা দিন। ট্রাফিক পুলিশটা কি ঠিক করতে পারছিল না কোথা দিয়ে হবে, কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে চলতি সপ্তাহেই 3টে দিনের জন্য ওই জায়গায় রাস্তা বন্ধ থাকবে। তারপরেও টুকটাক কাজের জন্য আরও একটু মানুষের কিছুদিনের অসুবিধা হবে, কিন্তু মেট্রোর কাজ সম্পূর্ণ হবে রাজ্যে। এই যে বার্তা, এই বার্তাগুলোই তো শিল্পমহল চায়, বণিক সভা চায়, বিনিয়োগকারীরা চান। সেই বার্তা পৌঁছচ্ছে, আর এই বার্তা পৌঁছানো মানেই আমাদের সুদিন আসছে, পশ্চিমবঙ্গের সুদিন আসছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।